আসুন আজ আমরা পশ্চিমবঙ্গের একটি নির্দিষ্ট বিধানসভা কেন্দ্র সন্দেশখালিকে একদম ভেতর থেকে বোঝার চেষ্টা করি ডেটা দিয়ে, পরিসংখ্যান দিয়ে। আমাদের লক্ষ্য শুধু রাজনৈতিক ওঠানামা দেখা নয়, বরং এই গভীর বিশ্লেষণ থেকে সুশাসনের একটা রাস্তা বা ব্লুপ্রিন্ট খুঁজে বের করা। এটা শুধু একটা জায়গার গল্প নয়, এটা আসলে একটা পদ্ধতি। যে কোনো জায়গা বুঝতে গেলে সবার আগে তার মাটিকে চিনতে হয়। সন্দেশখালি মানে সুন্দরবনের একেবারে কোলে থাকা একটা গ্রামীণ এলাকা। এখানকার ভূগোল মানে নদী, জঙ্গল আর বাঁধ, এগুলোই এখানকার মানুষের অর্থনীতি, সমাজ আর রোজকার লড়াইয়ের ছবিটা তৈরি করে দেয়। এখানকার জনসংখ্যার একটা বড় অংশ, প্রায় ২৬% তফসিলি উপজাতি সম্প্রদায়ের। এই সংখ্যাটা কিন্তু শুধু একটা ডেটা পয়েন্ট নয়, এটা এই অঞ্চলের রাজনৈতিক পরিচয়ের একটা খুব গুরুত্বপূর্ণ দিক, যা সেখানকার সমীকরণকে অনেকটাই নিয়ন্ত্রণ করে। আরেকটা সংখ্যা দেখুন, যা এখানকার বাস্তবতাকে আরও পরিষ্কার করে দেয়। এখানকার প্রায় ৬০% মানুষই গ্রামীণ দরিদ্র। এই এনর্মাস সংখ্যাটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে অর্থনৈতিক দুর্বলতা আর উন্নয়নের ঘাটতি এখানকার মানুষের দৈনন্দিন জীবনের একটা কত বড় সত্যি। তো আজকের এই পুরো বিশ্লেষণটায় আমরা কয়েকটা ধাপে এগোব। প্রথমে সন্দেশখালির মাটি আর মানুষ, তারপর সেখানকার রাজনৈতিক হাওয়া, মানুষের মনের অসন্তোষ, এবং শেষে সেই সব কিছুর ওপর ভিত্তি করে একটা কৌশলগত ব্লুপ্রিন্ট আর সুশাসনের নীতি নিয়ে আলোচনা করব। চলুন শুরু করা যাক। আচ্ছা, এবার সরাসরি রাজনীতির আবহাওয়াটা একটু মাপা যাক। চলুন দেখি শেষ কয়েকটা নির্বাচনে এখানকার ভোটারদের মনে আর ভোটে ঠিক কী ধরনের বদল এসেছে। এই চারটা একবার ভালো করে দেখুন। ২০১৬ থেকে ২০২১ মাত্র ৫ বছরে বিজেপির ভোট শেয়ার প্রায় ৩ গুণ বেড়েছে, ১২.৭% থেকে লাফিয়ে সোজা ৩৫.৪%। যদিও তৃণমূল কংগ্রেস প্রায় ৫৪.৬% ভোট পেয়ে আসনটা ধরে রেখেছে, কিন্তু বিরোধী ভোটের এই ব্যাপক বৃদ্ধি একটা বড়সড় রাজনৈতিক পরিবর্তনের স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে। কিন্তু এই বদলের পেছনে আসল কারণটা কি? কারণটা হলো বাম ভোটের ধস। ২০১৬ সালে সিপিআইএমের যে প্রায় ৫৮,০০০ ভোট ছিল, ২০২১-এর এসে তা কার্যত অদৃশ্য হয়ে যায়। এই যে একটা বিরাট রাজনৈতিক শূন্যস্থান তৈরি হলো, এটাই তৃণমূল আর বিজেপির লড়াইটাকে একটা সরাসরি এবং অত্যন্ত তীব্র প্রতিযোগিতায় বদলে দিয়েছে। এত সব সমস্যা, এত চ্যালেঞ্জ, তারপরেও একটা জিনিস কিন্তু লক্ষ্য করার মতো। এখানকার ভোটাররা ভীষণভাবে রাজনৈতিক প্রক্রিয়ার সঙ্গে যুক্ত। প্রত্যেক নির্বাচনে নিয়ম করে প্রায় ৮৬% ভোট পড়ে, যা প্রমাণ করে যে এখানকার মানুষ নিজেদের ভবিষ্যৎ নিয়ে কতটা ভাবেন। প্রশ্নটা হলো, ভোটের এই পরিবর্তনটা আসছে কোথা থেকে? এর উত্তর পেতে গেলে আমাদের মানুষের মনের গভীরে ডুব দিতে হবে, বুঝতে হবে তাদের ক্ষোভ, হতাশা আর অভিযোগগুলোকে। চলুন সেই কারণগুলো একটু ব্যবচ্ছেদ করে দেখি। এই কথাটা শুনুন, এটা কোনো রাজনৈতিক নেতার ভাষণ নয়, এটা একজন সাধারণ মানুষের গলা। ইয়াস ঘূর্ণিঝড়ের পর আমাদের ঘর আর চাষের জমি যখন ভেসে গেল, সেই ঘর সারানোর টাকার জন্য আমাদের কাছে ঘুষ চাওয়া হয়েছিল। এই একটা লাইনই বুঝিয়ে দেয় কিভাবে সিস্টেমের দুর্নীতি মানুষের ব্যক্তিগত যন্ত্রণার কারণ হয়ে দাঁড়ায়। আর এটা কোনো একটা বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং একটা সিস্টেমিক ফেলিওরের লক্ষণ। ত্রাণ আর সরকারি প্রকল্পের লাগাম ছাড়া দুর্নীতি, ধরুন শিক্ষক নিয়োগ কেলেঙ্কারি বা রেশন দুর্নীতি, এই সব কিছুই প্রমাণ করে যে প্রাতিষ্ঠানিক অবক্ষয়টা ঠিক কতটা গভীরে পৌঁছেছে আর কেন মানুষের মনে এত ক্ষোভ। আরেকটা অভিযোগ, যেটা সরাসরি মানুষের জীবন মরণের প্রশ্ন, কলকাতা যাওয়ার প্রধান রাস্তাটা পুরো ভাঙা আর বিপজ্জনক গর্তে ভরা। ওই রাস্তায় হঠাৎ করে হাসপাতালে যাওয়ার দরকার পড়লে সেটা যে কতটা ঝুঁকির আর সময় সাপেক্ষ তা আমরাই জানি। এই কথাগুলোই বুঝিয়ে দেয় পরিকাঠামোর অভাব কিভাবে মানুষের নিরাপত্তাকে প্রশ্নের মুখে ফেলে দেয়। ভাঙাছোড়ার রাস্তা, হাতে গোনা কয়েকটা বাস, পারাপারের জন্য ফেরির ওপর মারাত্মক নির্ভরতা আর দুর্বল নদী বাঁধ, এই সব কিছু মিলিয়ে পরিকাঠামোর ব্যাপক অবহেলার একটা সম্পূর্ণ চিত্র ফুটে ওঠে। যখন মানুষের জীবন জীবিকা প্রকৃতির খামখেয়ালিপনার উপর টিকে থাকে, তখন এই অবহেলাটা সত্যি অমার্জনীয়। এসব অভিযোগগুলো নিছক কোনো রাজনৈতিক স্লোগান নয়, এগুলো মানুষের প্রতিদিনের বেঁচে থাকার লড়াইয়ের বাস্তব ছবি।
আমাদের সংবিধানে প্রত্যেক নাগরিককে মর্যাদার সাথে বেঁচে থাকার অধিকার দেওয়া হয়েছে, আর এই ধরনের অভিযোগগুলো যখন প্রকাশ্যে আসে তখন তা আসলে সেই সাংবিধানিক অধিকার রক্ষারই একটা প্রচেষ্টা। বেশ, সমস্যাগুলো তো চিহ্নিত করা গেল, কিন্তু এর থেকে বেরোনোর রাস্তা কি? এবার আসা যাক সমাধানের কথায়। এলাকার মূল চাহিদাগুলো মেটানোর জন্য একটা সুনির্দিষ্ট কার্যকরী নকশা বা ব্লুপ্রিন্ট কেমন হতে পারে, চলুন সেদিকে নজর দিই। এখানে একটা ত্রিমুখী উন্নয়ন পরিকল্পনার প্রস্তাব রাখা হয়েছে। প্রথমত, নদীবাঁধ মজবুত করা এবং এমন রাস্তা তৈরি করা যা সব ঋতুতে ব্যবহার করা যাবে। দ্বিতীয়ত, অঞ্চলের লাইফলাইন জাতীয় সড়ক ৩৪-এর জরুরি ভিত্তিতে উন্নয়ন। আর তৃতীয়ত, এলাকার অর্থনীতিকে চাঙ্গা করতে একটি জলজ কৃষি প্রক্রিয়াকরণ কেন্দ্র বা হাব তৈরি করা। এটা একটা পরিষ্কার, কার্যকরী পরিকল্পনা। এই পরিকল্পনার একটা বড় অংশ হল নদীবাঁধ আর রাস্তাঘাটের আধুনিকীকরণ, যার জন্য প্রায় ১,৫০০ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব রয়েছে। এই অঙ্কটা থেকেই বোঝা যায় যে সমস্যার সমাধান করতে কতটা বড় মাপের হস্তক্ষেপ আর সদিচ্ছা প্রয়োজন। কিন্তু প্রশ্ন হল, এই বিপুল বিনিয়োগের রিটার্ন বা লাভটা কি? এর ফলে একদিকে যেমন প্রায় ৪০,০০০ হেক্টর কৃষি জমি সুরক্ষিত হবে, তেমনি অন্যদিকে প্রায় ৩,০০০ নতুন কর্মসংস্থান তৈরি হবে। অর্থাৎ টাকাটা শুধু খরচ নয়, এটা সরাসরি মানুষের জীবন জীবিকার রক্ষা আর নতুন সুযোগ তৈরির একটা বিনিয়োগ। যে কোনো ব্লুপ্রিন্টের পেছনে একটা বড় কৌশলগত চিন্তাভাবনা বা ডক্ট্রিন থাকা দরকার। এখানে সেই ডক্ট্রিনটির নাম চতুর্মুখ কৌশল। আমাদের সংস্কৃতির পরিচিত প্রতীক ব্যবহার করে এই জটিল রাজনৈতিক ভাবনাটাকে সহজ এবং স্মরণীয় করে তোলার একটা চেষ্টা করা হয়েছে। এই কৌশলের ৪টি মুখ: শিব, বিষ্ণু, ব্রহ্মা এবং দুর্গা। শিবের রূপটি হল আক্রমণাত্মক, এর লক্ষ্য অপরাধ ও দুর্নীতির জালকে ভেঙে গুড়িয়ে দেওয়া। বিষ্ণুর রূপ স্থিতিশীলতার প্রতীক, আইনের শাসন আর মহিলাদের সুরক্ষা নিশ্চিত করার প্রতিশ্রুতি। ব্রহ্মা হলেন নতুনত্বের প্রতীক, সৌরশক্তি বা তথ্য প্রযুক্তির মতো নতুন অর্থনৈতিক সমাধানের প্রস্তাব। আর মা দুর্গার রূপ দুর্বলদের রক্ষা করার প্রতীক, সেটা আদিবাসীদের অধিকারী হোক বা সীমান্ত সুরক্ষা। এই ৪টি মুখ আসলে ভোটারদের ভিন্ন ভিন্ন উদ্বেগ আর আকাঙ্ক্ষারই প্রতিফলন। ডেটা ভিত্তিক বিশ্লেষণ আর কৌশলগত পরিকল্পনা তো হল, কিন্তু আসল কাজটা হল এইগুলোকে মানুষের ভোটে বা ম্যান্ডেটে রূপান্তরিত করা। এবার আমরা সেই বাস্তব প্রয়োগের দিকেই নজর দেব। একদিকে দেখুন ক্ষমতাসীনদের দুর্বলতাগুলো কি কি: ভাবমূর্তি খারাপ হয়ে যাওয়া, মানুষের বিশ্বাস কমে যাওয়া আর দলের ভেতরে তীব্র কোন্দল। অন্যদিকে বিরোধীদের জন্য সুযোগটা ঠিক কোথায়? একজন নতুন স্বচ্ছ ভাবমূর্তির প্রার্থীকে সামনে আনা, যার হয়তো উপজাতি বা তপশিলি সম্প্রদায়ের সঙ্গে একটা গভীর যোগ রয়েছে। কৌশল এটাই বলছে যে সঠিক প্রার্থী বাছাই করাটা অর্ধেক যুদ্ধ জয়ের সমান। নির্বাচনে জেতার আসল চাবিকাঠি হল সেই সব ভোটারদের কাছে পৌঁছনো যারা দোটানায় আছেন বা পরিবর্তন চাইছেন। যেমন তৃণমূলের কিছু মোহভঙ্গ সমর্থক, সেই প্রায় ৫৮,০০০ প্রাক্তন বাম সমর্থক, এলাকার বেকার যুব সমাজ, হতাশ মহিলারা এবং অসন্তুষ্ট আদিবাসী সম্প্রদায়। এরাই হলেন সেই ভোটার যারা একটা বিকল্প খুঁজছেন। এদেরকে একত্রিত করতে পারলেই খেলার মোড় ঘুরে যেতে পারে। তবে এটা মনে রাখা খুব জরুরি যে ডেটা ভিত্তিক প্রচারের সময় প্রত্যেক নাগরিকের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা এবং সম্মতিকে সম্মান করা উচিত। ভারতের ডেটা সুরক্ষা আইন এই নীতিগুলোকেই গুরুত্ব দেয়। আমাদের পুরো বিশ্লেষণের শেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়। এই যে একটা ভাঙা বিশ্বাসের পরিবেশ, সেখানে দাঁড়িয়ে একটা ডেটা নির্ভর নিখুঁতভাবে তৈরি করা শাসনের নকশা কি সত্যিই সাধারণ মানুষের বিশ্বাস আর ম্যান্ডেট অর্জন করতে পারে? উত্তরটা হয়তো নির্ভর করবে এই ব্লুপ্রিন্টটা কতটা সততা আর নিষ্ঠার সঙ্গে মাটিতে নামানো হচ্ছে তার ওপর। যদি আপনি একজন জনগণ কেন্দ্রিক নেতা হয়ে আপনার নির্বাচনী এলাকাকে উন্নত করতে চান, তাহলে blueprintstrategies.ai এর সাথে mgr@blueprintstrategies.ai এর যোগাযোগ করুন, অথবা 08042041602 নম্বরে ফোন করুন। রাজনীতির ঊর্ধ্বে উদ্দেশ্য।